ভবতোষ চৌধুরী মহাশয়ের আজ আনন্দের সীমা পরিসীমা নেই। তার বড় ছেলের ঘরে ছেলে হয়েছে। আজ তার নাতির অন্নপ্রাশন। বহু আত্মীয় স্বজনের সমাগমে তার দ্বিতল বাসভবনটি গমগম করছে। আজ ঘর ভর্তি লোকজন শুধু একটি ছোট্ট মানুষের কীর্তিকলাপ নিয়ে ব্যস্ত। কেউ বলে একদম দাদুর মতো দেখতে, তো কেউ ঠাকুমার সাথে নাকের মিল খুঁজে পায়। কারোর চোখে আবার মাতৃমুখী ছেলে নাকি সুখী হয়। হঠাৎ করে মেজ বউ অনু বলে বসে, ভাগ্যিস বর্দির মতো গায়ের রঙটা পায়নি, যা কালো বর্দি। হ্যাঁ, উমার গায়ের রং বেশ চাপা, তবু অত লোকের মধ্যে ওভাবে বলাতে মুহূর্তে ওই আনন্দঘন পরিবেশ বদলে যায়। বড় বউ উমা লজ্জায় মাথা নিচু করে। এক দুঃসম্পর্কের ননদ সাথে সাথে প্রসঙ্গ চাপা দিয়ে বলে, তবে গুণটা যেন মায়ের মতোই হয়, এই আশীর্বাদই করি। দিন গড়াতে থাকে। দুই বউ নিয়ে চৌধুরী গিন্নি ও চৌধুরী মশাই সুখেই আছেন। ছোট ছেলে রানারও টুকটাক বিয়ের সম্বন্ধ চলছে। খুব শীঘ্রই হয়তো আবার সানাই বাজবে। তবু দিনে দিনে একটা সমস্যা খোঁজা দিচ্ছে। সে সমস্যা হলো মেজ বউ অনুকে নিয়ে। না না, এমনি সে খারাপ নয়, খুব মিশুকে, হাসি খুশি স্বভাবের। এরই মধ্যে বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছে সবার সাথে। তবু ওই অতিকথন দোষ তার আছে। কোনো কথা তার স্থান কাল পাত্র বিন্দুমাত্র বিচার না করেই দুম করে বলে বসে সে কথা কার মনে কিভাবে আঘাত করল তা নিয়ে বিন্দুমাত্র ভাবে না সে। আর খুঁটিনাটি সব ব্যাপারে তার কথা দুমদাম বলা চাই। তার এই স্বভাবে দৌড়াতে মাঝে মাঝে অনেকেই বিব্রত বোধ করে বই কি। এই তো সেদিন বড় বউ উমা ঘর গোছাচ্ছিল, বাড়িতে লোক বেড়াতে আসবে বলে। শাশুড়ি খুব খুশি। হঠাৎ করে মেজ বউ অনু বলে বসে, এমা বর্দি, তুমি ফুলদানিটা টেবিলের উপর রেখেছ কেন? ওটা শোকেশের উপর ভালো লাগবে। আসলে তোমাদের বাড়িতে তো দেখেছি এইসব রুম ডেকোরেশনের খুব একটা চল নেই, তো তাই জানো না। মুহূর্তে বড় বউ উমার মুখটা ছোট হয়ে যায়। তবু কোনো ভ্রুক্ষেপ না করেই সে বলে চলে তার বাপের বাড়ির রুম ডেকোরেশনের কথা। এমনকি সেদিন ছোট ছেলে রানা ভোরবেলা বেরোবে বলে সাত সকালেই চৌধুরী গিন্নি চা করার জন্য রান্নাঘরে ঢুকলেন। এই সময় বড় বউ উমা ঠাকুর ঘরে থাকে। অমনি কোথা থেকে মেজ বউ অনু এসে বলে বসে, মা, আপনি বাসি কাপড়েই রান্নাঘরে ঢুকেছেন? বইয়ের এই হেন কথায় সকাল সকাল শাশুড়ি আপাত মস্তক জ্বলে ওঠে। তিনি এবার ঠিক করেই ছাড়েন এর একটা বিহিত করতেই হবে। নিচের কিছু উচ্চকণ্ঠে শাশুড়ির কথা শুনে উপরে ঠাকুর ঘর থেকে উমা নেমে এসে অনেক বুঝিয়ে শাশুড়িকে নিবৃত্ত করে। কিন্তু অনু, সে যে কিছু দোষ করেছে তার মুখ দেখে বোঝা যায় না। মেজ বউ অনু স্বভাব দৌরাত্ম্য বেশ একখানা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় দিনে দিনে। আজ বহুদিন পর রাঙা পিসি এসেছেন, সাথে ছোট ছেলে রানার জন্য একটা সম্বন্ধও নিয়ে এসেছেন। তারই দুঃসম্পর্কের দেওরের মেয়ে। একখানা ছবিও নিয়ে এসেছেন তিনি। বাড়ির প্রত্যেকের পছন্দও হয়েছে। রাঙা পিসি চৌধুরী গিন্নিকে খুব করে ধরেছেন। বলেন, বৌদি গরিবের দুঃখী মেয়ে, অল্প বয়সে বাবা মারা গেছে, মামা বাড়িতে মানুষ, হয়তোবা সে বেশি দূর পড়াশুনো করেনি, মাধ্যমিক পাস। তোমার আর দুই বউ শিক্ষিতাই বলা চলে। তবুও বলছি, এ মেয়ে তোমার পরিবারের অনুপযুক্ত হবে না। গুণ আছে মেয়েটার, আমি জানি, বুদ্ধিমতী মেয়ে। তবুও বলবো, ছেলে তোমার, সিদ্ধান্তও তোমার। এক্ষেত্রে আর কেউই কোনো কথা বলেননি। কিন্তু বাকপ্রবণা মেজ বউ অনু বলে বসে, তা কি 12 পাস রানার জন্য কি ডাক্তার মুক্তার আসবে? হ্যাঁ, রানা 12 পাস, আর দুই দাদার মতো সে নয়। সংসারের সব ভাই বোন কখনোই সমান প্রতিষ্ঠিত হয়ও না। তবুও বাইরের কারোর সামনে নিজের ছোট ছেলে সম্পর্কে এমন অপ্রিয় সত্য কথাটা প্রকাশ সবাই মার মনে লাগে। এই অনুর মস্ত দোষ। তার কথার আবেগ বড্ড অপ্রতিরোধ্য। যাই হোক, একদিন ফাল্গুনী সন্ধ্যায় রূপা চৌধুরী পরিবারের ছোট বউ হিসেবে পদার্পণ করল, আর অচিরেই সকলের প্রিয়পাত্রী হয়ে উঠল। আর নিজের উপস্থিত বুদ্ধিতে সে অচিরেই বুঝে নিল তার মেজদিটি কে। কারণ বিয়ে হয়ে আসা স্তক তার এই স্বভাবে দৌরাত্ম্যের শিকার তাকেও হতে হয়েছে বইকি। এবং এই সংসারে যে ওর এই দোষের জন্য সকলকেই অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়, সেটাও সুচতুরা রূপা বুঝতে পারছে। সত্যি যে শব্দ একটু হিসেব করে খরচ করলেই বহু মানুষের মনে আনন্দের স্রোত বইয়ে দেওয়া যায়, সেই শব্দেরই অনর্থক অবহেলিত উচ্চারণে আবার মানুষের চোখে জলের স্রোতও বইয়ে দেওয়া যায়। অকারণ অশান্তির কারণ হয়ে দাঁড়ায় এই বেহিসাবি শব্দ প্রয়োগ। যাই হোক, মাঝে বেশ কয়েকটি বছর ভালো মন্দে গত হয়েছে। আজ আবার চৌধুরী বাড়িতে বেশ সমারোহ।
আজ রূপা রানার একমাত্র ছেলের চৌধুরী বাবুর ছোট নাতির অন্নপ্রাশন। সব আত্মীয় স্বজন আজ উপস্থিত। সবাই আজ চৌধুরী বাড়ির সবচেয়ে কনিষ্ঠ সদস্যকে আশীর্বাদ করছেন, আশীর্বাদীও দিচ্ছেন। উমার বাবা মাও এসেছেন, সাথে আশীর্বাদী স্বরূপ একখানা আংটিও এনেছেন। চৌধুরীগিন্নি বলেন, ও বেয়ান, আপনি নিজেই ওকে এটা পরিয়ে দিন। উমার মা আংটিখানা পরাতে গিয়ে খানিক নাড়াচাড়া করে মেজ বউ অনুকে বলে, অনু, তুমি এই আংটিটা দেখো তো পরাতে পারো কি না। অনুও বেশ কিছুক্ষণ চেষ্টা করেও দুরন্ত বাচ্চার আঙুলে সঠিকভাবে আংটিখানা ঢোকাতে পারে না। অতঃপর একে একে সকলেই চেষ্টা করে, কিন্তু ছোট্ট আঙুলে ততোধিক ছোট একটা আংটি ঢোকাতে সকলেই ব্যর্থ হয়। তার উপর সকলের ঠেলাঠেলিতে ততক্ষণে দুরন্ত বাচ্চাটিও অস্থির হয়ে প্রচণ্ড চিৎকারে বিদ্রোহ ঘোষণা করেছে। অথচ সকলের মধ্যেই তখন এক উদগ্র বাসনার সৃষ্টি হয়েছে, যে করে হোক সেই সঙ্গীন মুহূর্তেই আংটিটা পরাতেই হবে। এতক্ষণ কথন প্রসিদ্ধা মেজবউ চুপ করেই ছিল, কিন্তু এবার তার বাঁধনহারা মুখ কথা বলে ওঠে, এত ছোট আংটি কেউ কখনো কেনে? এখনই পরানো যাচ্ছে না, কিছুদিন পরে তো আর পরাতেই পারবে না। কিনলেই যখন, তখন একটু তো বড় দেখে কিনলেই পারতেন, এই তো চোখেই দেখা যাচ্ছে না। মুহূর্তেই বড় বউয়ের বাবা মায়ের চোখ মুখ লজ্জায় লাল হয়ে ওঠে, অপ্রস্তুত হয়ে পড়েন তারা। আর সত্যি সকলেই তখন আংটি পরাতেই ব্যস্ত ছিলেন, আংটির আকৃতি প্রকৃতির দিকে তেমন করে কেউ নজর করেননি। ঠিক সেই মুহূর্তে রূপা এসে হাল ধরে, ছেলেকে কোলে নিয়ে এক মুহূর্ত ভালো করে আংটিটা দেখে মুহূর্তে ছেলের আঙুলে পরিয়ে দেয়। তারপর বলে, মেস্তি, তুমি খালি কথার ঠাকুর, ভালো করে আংটিটা দেখোইনি। আর এটা আমার ছেলের আঙুলে খুব সুন্দর মানিয়েছে। বাহ, চমৎকার আংটি, আর ও এটা বহুদিন পরতেও পারবে। এবার সবাই তাকিয়ে দেখে, সত্যিই খুব সুন্দর মানিয়েছে, আর ওনারাও স্বস্তি পান। এবার মেজ বউ অনুর বাবা প্রতাপবাবু কথা বলেন, অনুমা, তুমি ওনাদের কাছে ক্ষমা চাও। চমকে ওঠে অনু, অম্লান বদনে বলে, কেন, আমি কি করেছি? প্রতাপবাবু বলেন, তুমি ওনাদের অপমান করেছ। আজও কোথায় কিভাবে কথা বলতে হয় সে শিক্ষা তোমার হয়নি। অবনীবাবুরা তোমার কথায় দুঃখ পেয়েছেন। উমার বাবা অবনীবাবু বলেন, না না, আমরা কিছু মনে করিনি, ও আমার কন্যা সমা। প্রতাপবাবু বলেন, কিন্তু আমি মনে করেছি। আমি আমার মেয়েকে কথা বলতে শেখাতে পারিনি। এখন ভয় হচ্ছে ওর এই কথন দোষে এই সুন্দর পরিবারটি না ছাড়খাড় হয়ে যায়। এ যে মস্ত বড় দোষ। আবার অনুর দিকে তাকিয়ে বলেন, কি হলো, ক্ষমা চাও। এতক্ষণে অনুর চোখ দিয়ে জল পড়তে শুরু করেছে। না, এমনিতে সে খারাপ নয়, তবে ওই আর কি, যখন যা মনে আসে মুখ ফসকে বলে দেয়। অতঃপর সে ক্ষমা চায়। এবার পাশে এসে দাঁড়ায় শাশুড়ি মা চৌধুরী গিন্নি, মাথায় হাত বুলিয়ে আদর করে বলেন, অনুমা, জানো তো, এই কথাই মানুষ মানুষকে কাছে টানে, আবার কথাই মানুষের থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। শব্দের অনেক ক্ষমতা, এ এক অমূল্য সম্পদ। একে অবহেলা করে অযত্নে ছড়িয়ে দিতে নেই, যত্ন করে সামলিয়ে রাখতে হয়, হিসেব করে সংসারে খরচ করতে হয়। আমি জানি তোমার এবার থেকে তুমি বাক সংযমী হবে, বাকশুদ্ধি হোক তোমার। এবার প্রতাপবাবু ছোট বউ রূপার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেন, মা, এইভাবেই তুমি উপস্থিত বুদ্ধি দিয়ে আর সুভাষিনী হয়ে এই সংসারকে আগলে রেখো। সংসার গড়তে যে দুটো অমূল্য সম্পদ লাগে তা তোমার মধ্যে এমনিতেই আছে। এরপর অনুষ্ঠান বাড়ি উৎসবের আনন্দে মুখরিত হয়ে উঠল। আর সেদিনের পর থেকে অনুর স্বভাবের আমূল পরিবর্তনে তার পরিবার থেকে আত্মীয় মহল সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল।